ওয়েলকাম টু সিডোর এডুকেশন। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, তোমাদের সিডোর এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমি দীপু স্যার তোমাদের সামনে ইকোনমির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলি আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো রিসেন্টলি কিছুদিনের মধ্যেই আমাদের WBPSCর অধীনে কিছু পরীক্ষা কন্ডাক্ট হবে, যেমন WBCS রিসেন্টলি আছে এবং তার সাথে ফুডের যে এক্সামটি আছে যেখানে ইন্সপেক্টরেট ফুড এসআইয়ের সেটি আছে, এবং WBP কেপি সামনে আছে পরের মাসের 3 তারিখ। তো এই সমস্ত এক্সামের ক্ষেত্রেই এই যে অর্থনীতি, ভারতীয় অর্থনীতির ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা করব। তো চলো আজকের যেটি ক্লাস আছে সেটি শুরু করা যাক। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটি কি বলছে, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। এই বইটির লেখককে খুব গুরুত্বপূর্ণ একটি বই, মানে আধুনিক অর্থনীতির একে বাইবেল বলতে পারো। তো এই বইটি কে লিখেছিলেন? অপশন এ বলছে জেমস মিল, বি বলছে অ্যাডাম স্মিথ, সি বলছে JM কেইন্স এবং ডি বলছে আলফ্রেড মার্শাল। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি। অ্যান্সার হবে অপশন বি, অ্যাডাম স্মিথ। 1776-এ এই বইটি পাবলিশ হয়েছিল। আধুনিক অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি স্টেপ বলা যায় এই গ্রন্থটি, যেটি লিখেছিলেন বিখ্যাত যিনি স্কটিশ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, এবং ওনাকে কিন্তু আধুনিক অর্থনীতি বা বলতে পারি যে মডার্ন যে পলিটিক্যাল ইকোনমি সেখানে ওনাকে জনক বলা হয়ে থাকে। তো চলো দ্বিতীয় কোয়েশ্চেন দেখি। দ্বিতীয় কোয়েশ্চেন কি বলছে? ভারতীয় অর্থ ব্যবস্থার যে নেচারটা বা প্রকৃতিটা কি? ভারতীয় অর্থ ব্যবস্থার প্রকৃতি, অপশন এ বলছে পুঁজিবাদী অর্থনীতি, বি বলছে সমাজতান্ত্রিক অর্থনীতি, সি বলছে মিশ্র অর্থনীতি, ডি বলছে উপরের সবগুলোই। যদি একটু কনসেপ্টটা আমরা দেখি তো অপশন এ কি বলছে? পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী মানে যেখানে আমরা দেখতে পাবো ক্যাপিটাল বা এই সম্পর্কিত পুঁজিবাদ হচ্ছে যেখানে প্রাইভেট যে সংস্থাগুলি আছে তাদের একটি বড় অস্তিত্ব আমরা দেখতে পাই প্রোডাকশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বা ইকোনমির যে মেন যে কাজটি আছে সেটি তারা করে থাকে। তো এই পুঁজিবাদী অর্থনীতিতে সেটিকে আমাদের দেশে দেখা যায়। অপশন বি বলছে সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি ভারতীয় যে কনসেপ্ট এটি একটি আলাদা। আমাদের যে সমাজতান্ত্রিক প্রসিডিওরটা ছিল সেটিকে গণতান্ত্রিক সমাজতন্ত্র বলা হয়, যেটি যদিও আমরা দেখতে পাই আমাদের যে 1980 সালের পর থেকে সেটি কিন্তু আস্তে আস্তে আমরা মুক্ত অর্থনীতি বা ক্যাপিটালিজমের দিকে এগিয়ে যাই, সেটি এখানে কিন্তু দেখা যায় না। বলতে পারো যে সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে যেখানে সরকার একটা বড় ভূমিকা গ্রহণ করে এই ইকোনমির যে বেসিক কনসেপ্ট আছে সেটিকে পূরণ করার জন্য, মানে প্রোডাকশন করার জন্য বা মানুষের চাহিদা পূরণ করার জন্য। এক্ষেত্রে দেখো ভারতবর্ষে এই দুটো বৈশিষ্ট্যই দেখা যায়, যেমন পুঁজিবাদী বৈশিষ্ট্যও দেখা যায়, আমরা এখানে বড় বড় পুঁজিপতিদের দেখতে পাই, আবার সমাজতান্ত্রিক অর্থনীতি যেখানে কিন্তু সরকার এগিয়ে এসে যেখানে অসাম্য আছে বা যারা দুর্বল শ্রেণী তাদেরকে কিন্তু সহায়তা করে। তো এক্ষেত্রে দুটো বৈশিষ্ট্যই আমাদের দেখা যায়। এই দুটো বৈশিষ্ট্য যেখানে দেখা যায় সেটিকে আমরা মিশ্র অর্থনীতির দেশ বলে থাকি। তাহলে আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় যে অর্থ ব্যবস্থা তার যে প্রকৃতি সেটি কিন্তু মিশ্র অর্থনীতি বা এটিকে আমরা মিক্সড ইকোনমি বলে থাকি। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে? বিশ্ব মানব উন্নয়ন সূচক প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? বিশ্ব মানব উন্নয়ন সূচক এটা কবে প্রকাশিত হয়েছে? অপশন এ বলছে 1985, বি বলছে 1990, সি বলছে 1995 এবং ডি বলছে 2000 সালে। তো বিশ্ব মানব উন্নয়ন সূচক যেটি আছে এটি প্রকাশ করে কারা? এটি ইউএন এর একটি সংস্থা যার নাম হচ্ছে UNDP, যাদের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, তারা কিন্তু এটা প্রকাশ করে থাকে। পৃথিবীতে বেশ কয়েকটি যে দেশগুলো আছে, যে সদস্য যে দেশগুলি আছে তাদের বিভিন্ন ধরনের, যেমন মাথাপিছু যে আয় আছে, শিক্ষা এবং তাদের স্বাস্থ্যের উপর ভিত্তি করে সেখানে আমরা দেখতে পাই তার একটা র্যাঙ্কিং করে থাকে। তো এটি কবে শুরু হয়েছিল? এটা 1990 সালে শুরু হয়েছিল। শুরু করার পিছনে একজন পাকিস্তানি ইকোনমিক্স ছিলেন মাহবুল হক বলে, এবং ভারতীয় একজন বিখ্যাত ইকোনমিক্স ছিলেন নোবেল জয়ী জানো ডক্টর অমর্ত্য সেন, তাদের কিন্তু একটা বড় ভূমিকা ছিল এটি ডেভেলপ করার ক্ষেত্রে। তাহলে অপশন বি আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সারা বিশ্বের সামাজিক অর্থনৈতিক এবং যে সামাজিক অর্থনৈতিক এই বিষয়গুলো আমরা যদি একটু জানতে চাই বা তা বিশ্বের যে বর্তমানে সিচুয়েশন কি, এই সিচুয়েশন বা স্ট্যাটাস জানার জন্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কিন্তু প্রয়োজন।
তো এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কারা প্রকাশ করছে? এটি প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক জানো, ওয়ার্ল্ড ব্যাংক যাদের হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হচ্ছে যাদের হেডকোয়ার্টার। শুধু ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাংকেরই নয়, এর সাথে IMF তারও কিন্তু হেডকোয়ার্টার এই ওয়াশিংটন ডিসির মধ্যে আছে। এডিবির হেডকোয়ার্টার জানো, এডিবি ফিলিপিন্সের ম্যানিলাতে আছে। তো এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট যে রিপোর্টটি আছে এটা কারা প্রকাশ করছে? ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করছে। পরের কোয়েশ্চেন দেখো, স্বাধীনতার আগে প্রথমবার ভারতের জাতীয় আয়ের হিসাব করেন কে? প্রথম জাতীয় আয়ের হিসাব কে করেছিলেন? অপশন এ বলছে ভুলাভাই দেশাই, বি বলছে গান্ধী, সি বলছে রমেশচন্দ্র দত্ত, ডি বলছে দাদাভাই নওরোজি। স্বাধীনতার আগে আমরা যেটি দেখতে পাই, প্রথমবার ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম পরিমাপ করেছিলেন সেটি হচ্ছেন দাদাভাই নওরোজি। 1867 এবং 68 এই সময়তে আমরা দেখতে পাই তিনি প্রথম ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করছেন, এবং সেটি উনি আমাদের মাথা পিছু বা যেটাকে আমরা PCI বলি, পার ক্যাপিটা ইনকাম, পরিমাপ করেছিলেন 20 টাকা। সেই সময়ে 20 টাকা ছিল আমাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম। পরবর্তী সময় VK RV রাও, যিনি 1931 এবং 32-এ তিনি সায়েন্টিফিক্যালি প্রথম কিন্তু ভারতবর্ষের যে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম সেটি পরিমাপ করেছিলেন। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে দাদাভাই নওরোজি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, কোন বছর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাজ শুরু করে? আমরা জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হওয়ার আগে তিনটে মেন ব্যাংক ছিল ব্রিটিশ পিরিয়ডে। একটি ছিল তিনটে প্রেসিডেন্সিতে ব্রিটিশদের মেন ব্যাংক ছিল, একটি বেঙ্গল প্রেসিডেন্সিতে, একটি মাদ্রাস প্রেসিডেন্সিতে এবং একটি হচ্ছে বম্বে প্রেসিডেন্সিতে। এই ব্যাংকগুলি একত্রিত হয়ে 1921 সালে, কত সাল? 1921, এখানে ডেটটা আছে 1921, একটি ব্যাংক তৈরি হলো। সেই ব্যাংকটির নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হলো। তো এই ইম্পেরিয়াল ব্যাংক যেটি তৈরি হয় সেটি পরবর্তীকালে জাতীয়করণ করা হয়েছিল, সরকারের অধীনে আনা হয়েছিল কত সালে? 1955, 1955 সালে এই ব্যাংকে কিন্তু জাতীয়করণ করা হয় এবং তারই সাথে তার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংকে কিন্তু পরিণত হয়। স্টেট ব্যাংক হচ্ছে ভারতবর্ষের যে আমাদের ব্যাংকিং সিস্টেম আছে, পাবলিক সেক্টর ব্যাংকিং আছে, তার বৃহত্তম ব্যাংক, যার হেডকোয়ার্টার কিন্তু মুম্বাই। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, নিচের কোনটি প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক? দেখো, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক এবং যে ব্যাংকটি এখনো কিন্তু রান করছে সেই ব্যাংকটি কি? অপশন এ বলছে ব্যাংক অফ হিন্দুস্তান। এটি ভারতবর্ষের প্রথম ব্যাংক, যেটি 1770 নাগাদ তৈরি হয়েছিল, কিন্তু এই ব্যাংকটি ছিল একজন বিদেশিদের সহায়তায় তৈরি এবং তারাই মেনলি এখানে ব্যাংকের দেখাশোনা, সমস্ত কিছু পুঁজি এবং তাদের যে ম্যানেজমেন্ট সমস্তটাই বিদেশিদের হাতে ছিল। তো এটি ভারতীয় ব্যাংক নয়। আওয়াধ কমার্শিয়াল ব্যাংক, এটি ভারতীয়দের হাতে অর্ধেক বলতে পারো, 50% মতো শেয়ার ছিল, কিন্তু এই ব্যাংকটি বন্ধ হয়ে যায়। কিন্তু যে ব্যাংকটি এখনো রান করছে সে ব্যাংকটি আমরা জানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে রিসেন্টলি আরও কয়েকটি ব্যাংক মার্জ হয়ে এটি কিন্তু ভারতবর্ষের যে পাবলিক সেক্টর ব্যাংক আছে সেই পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে দ্বিতীয় লার্জেস্ট ব্যাংক আমরা দেখতে পাই পরিণত হয়েছে। এই PNB তৈরি হয়েছিল 1894 খ্রিস্টাব্দে, যার অন্যতম একজন ভূমিকা নিয়েছিলেন লালা রাজপথ রায়, আমাদের স্বাধীনতা সংগ্রামী। তো অবশ্যই মাথায় রাখবে ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক সেটি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যদিও আওয়াধ কমার্শিয়াল ব্যাংক সেটি কিন্তু ব্যর্থ হয়েছিল, তার আগে তৈরি হয়েছিল। এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক ভারতবর্ষে কবে তৈরি হয়? এক্সিম ব্যাংকটা কি? এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে এরা কিন্তু বিভিন্ন ধরনের ক্রেডিট প্রোভাইড করে থাকে। তো এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যাংক আছে এটি কত সালে তৈরি হয়েছিল? এটি তৈরি হয়েছিল 1982। অপশন বি আমাদের অ্যান্সার হবে 1982 সালে এই এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সেটি কিন্তু তৈরি হয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার অপশন বি হচ্ছে। পরে দেখো 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা যেটাকে সিডবি বলছি, এই সিডবি তৈরি হয়েছিল 1990 সালে। তো এর সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট, এরা হচ্ছে যারা MSME সংগঠন আছে, MSME সংগঠন কারা? যারা হচ্ছে স্মল মাইক্রো এবং মিডিয়াম এন্টারপ্রাইজ আছে তাদেরকে ক্রেডিট বা লোন প্রোভাইড করে থাকে বিজনেসের ক্ষেত্রে। তো এই সিডবির সদর দপ্তর কোথায় আছে? সিডবির সদর দপ্তর
লখনৌ, ইউপির লখনৌতে আমরা কিন্তু দেখতে পাই এই সিডবির কিন্তু সদর দপ্তর আছে। পরের কোয়েশ্চেন আমরা দেখি কি বলছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা যেটাকে আমরা এলআইসি বলি, তো এই এলআইসি কবে জাতীয়করণ করা হয়েছিল? অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির অস্তিত্ব সেই সময় ছিল স্বাধীন ভারতবর্ষের পরবর্তী সময়, এবং তাদেরকে একত্রিত করে বা জাতীয়করণ করা হয় একত্রিত করে, এবং সেখান থেকেই যাত্রা শুরু করে বর্তমানে যে অন্যতম একটা সরকারি সংস্থা যারা কিন্তু আমরা দেখতে পাই সরকারকে একটা ভালো রকম রেভিনিউ কিন্তু জেনারেট করতে সাহায্য করে বা লাভ্যাংশ দিয়ে থাকে। তো এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি কবে স্থাপন হয়েছিল? স্থাপন হয়েছিল 1956 এরা কিন্তু জাতীয়করণ হয়েছিল আমরা দেখতে পাই 1956 এখানের অ্যান্সার অনুযায়ী। তো এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটির জাতীয়করণ হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় কিন্তু আসে এগুলো কোয়েশ্চেনগুলো। পরের কোয়েশ্চেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবিকে সংবিধিবদ্ধ কবে করা হয়েছিল? সংবিধিবদ্ধ মানে হচ্ছে যেখানে পার্লামেন্টে অ্যাক্টের মাধ্যমে সেটিকে আইনত একটা স্বীকৃতি দেওয়া। এই সংবিধিবদ্ধ হওয়ার আগে সেবি কিন্তু প্রথমে আমরা একটা রেজলিউশন দ্বারা দেখতে পাই কত সালে 1988 1988 সালে তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে নরসিমহা কমিটির সুপারিশে আমরা দেখতে পাই 1992 সালে সেবিকে কিন্তু আমরা দেখতে পাই একটা সংবিধিবদ্ধ সংস্থায় রূপান্তরিত করা হয়েছিল। তো আমাদের অ্যান্সার কি হবে? সেবি বিধিবদ্ধ সংস্থায় রূপান্তরিত হয় 1992 খ্রিস্টাব্দে, যদিও আমরা তার আগে দেখি 1988 সালে সেবি কিন্তু তৈরি হয়েছিল। পরের কোয়েশ্চেন দেখো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড যে ব্যাংকটি কবে প্রতিষ্ঠিত হয়? এই নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল শিবরামন কমিটির সুপারিশে। কোন কমিটির সুপারিশে? শিবরামন কমিটির সুপারিশে। শিবরামন কমিটির সুপারিশে তৈরি হয়। তো এই ব্যাংকের উদ্দেশ্য কি ছিল? ব্যাংকের উদ্দেশ্য দেখতে পাচ্ছ এগ্রিকালচার মানে গ্রামীণ অর্থনীতিতে ক্রেডিট দেওয়ার জন্য বা লোন দেওয়ার জন্য বা গ্রামীণ অর্থনীতিকে সচল করার জন্য, ইকোনমিক ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য। সেক্ষেত্রে এই নাবার্ড তৈরি করা হচ্ছে কোন কমিটির সুপারিশে? শিবরামন কমিটির সুপারিশে। কবে তৈরি হচ্ছে? 1982 সালে তৈরি হচ্ছে নাবার্ড। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার হবে। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আরবিআই অ্যাক্ট দ্বারা 1935-এ প্রতিষ্ঠিত হয়। কিন্তু কোন অ্যাক্ট দ্বারা যদি বলে সেক্ষেত্রে আমরা দেখব আরবিআই অ্যাক্ট 1934। তো আমাদের অ্যান্সার কি হবে? অপশান বি, আরবিআই অ্যাক্ট 1934-এ তৈরি হচ্ছে। কিন্তু তার আগে একটি কমিটির রেকমেন্ডেশন পাচ্ছে। সেই কমিটিটার নাম কি? সেই কমিটির নাম হচ্ছে ইয়ং হিল্টন কমিশন। ইয়ং হিল্টন কমিশন। পরবর্তী সময়ে এটিকে 1949 সালে আমরা দেখতে পাবো সেটিকে জাতীয়করণ করা হচ্ছে বা গভর্নমেন্ট ব্যাংকে পরিণত করা হচ্ছে, যেটি আমাদের বর্তমানে সেন্ট্রাল ব্যাংক। তো আরবিআই কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন কি আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? 1934-এর যে আরবিআই অ্যাক্ট সেটি যখন প্রতিষ্ঠিত হলো তার দ্বারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935-এ, তার প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ, যিনি একজন অবশ্যই ব্রিটিশার্স। তো এই অসবর্ন স্মিথ তিনি প্রথম ছিলেন। কিন্তু প্রথম ভারতীয় কে ছিলেন? প্রথম ভারতীয় ছিলেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় গভর্নর। পরের কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস, যেখানে ভারত সরকারের যে গুরুত্বপূর্ণ নথি সেই নথিগুলো কিন্তু এখানে প্রিন্টিং করা হয়। তো এই ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস কোথায় অবস্থিত? অপশান এ বলছে চেন্নাই, বি বলছে হায়দ্রাবাদ, সি বলছে নাসিক, ডি বলছে বেঙ্গালুরু। অপশান কি হবে? অপশান হবে সি, মহারাষ্ট্রের যে নাসিক আছে সেই নাসিকে আমরা দেখতে পাই ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস সেটি কিন্তু অবস্থিত, যেখানে ভারত সরকারের যে গুরুত্বপূর্ণ নথি এখানে কিন্তু সেটি প্রিন্টিং করা হয়ে থাকে। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, নিচের কোনটি আরবিআই এর মুদ্রানীতির টুলস নয়? আমরা জানি আরবিআই এর অন্যতম একটি লক্ষ্য হচ্ছে সেটি মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা বা ইনফ্লেশনকে কন্ট্রোল করা। তো এই মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে গিয়ে আরবিআই হাতে কিন্তু দুটো টুলস ব্যবহার করে, একটিকে কোয়ালিটিভ টুল বলা হয়, একটিকে কোয়ান্টিটিভ টুল বলা হয়। এই কোয়ান্টিটিভ টুলে যেখানে দেখতে পাই আরবিআই বিভিন্ন রকমের ডেটাকে, বিভিন্ন ধরনের যে রেটকে চেঞ্জ করে
তারা ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমরা এগুলো কি কোয়ান্টিটিভ টুলস দেখতে পাচ্ছি। তো এই 4টি কোয়ান্টিটিভ টুল এখানে দিয়েছে, যার মধ্যে কিন্তু একটি আরবিআই এর নয়। সেটি কোনটি? রেপো রেট জানি আরবিআই ব্যবহার করে, ব্যাংক রেটও সেটি ব্যবহার করে, রিভার্স রেপো এটিও ব্যবহার করা হয়। তাহলে ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেট কিন্তু আরবিআই এর কোনো টুল নয়। তো অ্যান্সারের ক্ষেত্রে আমাদের কি হবে? ডি হবে। এছাড়াও এমএসএফ আছে, এমএসএফ আছে। হ্যাঁ, পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন কি আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের যে অর্থ কমিশন বা যেটাকে আমরা ফাইন্যান্স কমিশন বলি, সেটা কোন আর্টিকেলের অধীনে হচ্ছে? অপশন কি হবে? অপশন আমাদের বি অ্যান্সার হবে। আর্টিকেল 280 অধীনে বা 280 অধীনে কিন্তু এই ফাইন্যান্স কমিশন তৈরি হয়। ফাইন্যান্স কমিশনের কাজ কি বা অর্থ কমিশনের কাজ কি? এই অর্থ কমিশনের কাজ হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কি করা? রাজস্ব শেয়ার করা, রাজস্ব ভাগ করা বা কত পার্সেন্ট ভাগ হবে সেটি এই কমিটি রেকমেন্ড করে। প্রত্যেক 5 বছর অন্তর, 5 বছর অন্তর এটিকে কে নিয়োগ করছেন? এটিকে নিয়োগ হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিয়োগ হচ্ছে, রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হচ্ছে। তাহলে এই ফাইন্যান্স কমিশনের কাজ কি? ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থ বন্টনের সুপারিশ করা, কত পার্সেন্ট হবে সেটি ঠিক করে তারা। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। কত বছর অন্তর? 5 বছর অন্তর। প্রথম আমাদের যিনি এই অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু কেসি নিয়োগী। পরের কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক বিবৃতি বা এটাকে আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি, তো এই বার্ষিক যে বিবৃতি আছে সেটি কোন আর্টিকেলে আছে ভারতীয় সংবিধানে? তবে এটিকে আমরা শর্ট ফর্মে বাজেট বলে জেনে থাকি, কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও বাজেট শব্দটির উল্লেখ নেই। তার পরিবর্তে কি আছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি। তো কোন আর্টিকেলে আমরা এটা পেয়ে থাকি? আর্টিকেল 112 মধ্যে আমরা বাজেট সংক্রান্ত বা যেটা সাংবিধানিক ভাষা বার্ষিক আর্থিক বিবৃতি সেটি কিন্তু আছে, আমরা যেটাকে বাজেট বলে জেনে থাকি। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? অপশন বি, আর্টিকেল 112 অধীনে আছে। পরের কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি ভারতের জিএসটির স্ল্যাব নয়? আমরা জানি জিএসটির যে পেয়েবল ট্যাক্স যে স্ল্যাব আছে, মানে যেখানে আমরা ট্যাক্স প্রোভাইড করে থাকি যে রেটগুলোর অধীনে, 4টি স্ল্যাব আছে। এই 4টি স্ল্যাবের মধ্যে কোনটি নয়? এখানে অপশান আমরা দেখতে পাচ্ছি 5% আছে, 12% আছে, 14% আছে এবং 28% আছে। তো জিএসটির স্ল্যাব কোনটি নয়? 5% জিএসটি স্ল্যাব আছে, 12% জিএসটি স্ল্যাব আছে, 28% আছে, মাঝখানে 14% নয়, এটা 18% একটি স্ল্যাব কিন্তু আমরা দেখতে পাই বা ধাপ দেখতে পাই। তাহলে জিএসটি 4টি স্ল্যাব 5%, 12%, 18% এবং 28%। যদিও আরেকটি কনসিডার করা হয় 0%, যদিও সেটি ট্যাক্স পেয়েবল না। তো ট্যাক্স আমরা যেটা প্রোভাইড করে থাকি, তো এই 4টি স্ল্যাবে দেখতে পাই। জিএসটি ভারতবর্ষে কবে শুরু হয়েছিল? 1 জুলাই 2017 সালে শুরু হয় এবং এই 1 জুলাইটিকে আমরা জানি যে জিএসটি ডে হিসাবে পালন করে থাকি, জিএসটি ডে হিসাবে কিন্তু পালন করে থাকি। সেই সময় তৎকালীন আমাদের ছিলেন অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, এবং তার মধ্যস্থতায় রাত্রিবেলা প্রায় 12টার সময় আমাদের যে পার্লামেন্টের অধিবেশন বসে এবং সেখানে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সেটি কিন্তু শুরু করেছিলেন এই জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটি ভারতবর্ষের যে পরোক্ষ যে করগুলো ছিল সেটিকে একত্রিত করা হয় বা করের একটি সরলীকরণ বলতে পারো এই জিএসটি। পরের কোয়েশ্চেন কি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কার সভাপতিত্বে জাতীয় পরিকল্পনা কমিটি যে রেজলিউশন সেটি পাশ হয়েছিল? জাতীয় কংগ্রেসের কার সভাপতিত্বে? আচ্ছা দেখো, তো জাতীয় কংগ্রেসের কার সভাপতিত্বে ভারতের জাতীয় পরিকল্পনা কমিটির যে রেজলিউশন সেটি পাশ হয়? তো এটা পাশ হয়েছিল কবে? 1938-এ পাশ হয়েছিল। সেই সময়ে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আমরা জানি হরিপুরা। সেই সময় সভা চলছে, সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার যদি বলে এই পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? পরিকল্পনা কমিটির সভাপতি ছিলেন কিন্তু এই জওহরলাল নেহেরু। তাহলে এই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সালটা কবে? 1938, হরিপুরা কংগ্রেস চলছে। আর আমরা দেখতে পাবো যে এই যে
পরিকল্পনা কমিটি তৈরি হচ্ছে, সেই পরিকল্পনা কমিটির চেয়ারম্যান কে হচ্ছেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। আচ্ছা, আজকের এই যে গুরুত্বপূর্ণ ইকোনমির 20টি কোয়েশ্চেন ছিল, তোমরা যাদের আপকামিং এক্সাম আছে অবশ্যই এগুলো দেখবে, পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের ইকোনমির পার্সপেক্টিভে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন পরীক্ষা এসে থাকে এবং তোমরা পাবে। আচ্ছা, এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সিডর এডুকেশন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে। যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাদের যে যোগাযোগের মাধ্যমগুলি আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।